আচ্ছা, গত ক্লাসে আমরা বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন এগুলো দেখছিলাম মনে হয় না? এগুলো কি দেখাইছিলাম? এগুলো দেখা নাই না? আচ্ছা, ফাইল মানে অফিস বাটন দেখাইছি, এগুলো দেখাইছিলাম না? কোনটা? এটা আনতে পারতেছি না। এই লেখাটা আসে না। লেখাটা কোথায় লিখে? এখানে প্র্যাকটিস করতে এখন তো আসবে তো, আপনি যেই লেখা লিখেন এখানে লিখলে জাস্ট কন্ট্রোল পি দিলে এখানে লেখাটা শো করবে পেজটা। জি, কন্ট্রোল পি বা এখান থেকে এই যে প্রিন্ট। আচ্ছা, আমরা এটা যে জানি এটা দিয়ে কি করে লেখার স্টাইলটা চেঞ্জ করি, এটা তো দেখছিলেন নাকি? আবার দেখাচ্ছি যে লেখাটা, এটাকে বলা ফন্ট। আর ফন্ট কিভাবে নেট থেকে ডাউনলোড করে এগুলো আমি দেখাবো, সমস্যা নাই। এই যে দেখেন লেখার বিভিন্ন স্টাইল এটা। আর এটা নরমাল ফন্ট মানে অর্থাৎ জেনারেল ফন্ট হলো টাইম নিউ রোমান, যেটা যেটা বই পুস্তকে থাকে, ঠিক আছে? নরমাল জেনারেল ফন্ট বলা হয় এটাকে। আর বিতে মানে হলো বোল্ড করা, ঠিক আছে? আমরা শর্টকাট যদি করতে চাই তাহলে কন্ট্রোল বি। তারপর আই আছে, আই মানে কি ইটালিক করা, ইটালিক তো বোঝেন নাকি? লেখাটা কিছুটা বাঁকা, তাহলে শর্টকাট করতে চাইলে কন্ট্রোল আই। তারপরে ইউ মানে কি আন্ডারলাইন করা, নিচের দিকে দাগ করবে, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করি আমরা। এখানে অনেকগুলো অপশন আছে যে আমি আন্ডারলাইন কিরকম দিতে চাচ্ছি। আর শর্টকাট এটা হলো আপনার কন্ট্রোল ইউ। তারপরে এটা আছে কি, এই যে মনে করেন মাঝখান দিয়ে এরকম কি কেটে ফেলা, এরকম যদি কখনো প্রয়োজন হয় তখন কি করবেন, লেখাটা জাস্ট সিলেক্ট করে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে চলে যাবে, আবার ক্লিক করলে চলে আসবে। এগুলো কোন ক্ষেত্রে ইউজ করতে পারবেন? আচ্ছা, সহজ দেখে আসতেছেন বাট মনে করতেছেন না হয়তো। দেখেন কোনো একটা প্রোডাক্ট মনে করেন আগে ছিল 50,000 টাকা, 10% ডিসকাউন্ট থাকে না? দেখবেন ওই প্রোডাক্টের গায়ে কিন্তু যেটা আগে প্রাইস ছিল ওইটা এরকম একটা দেওয়া থাকে, তাই না? হ্যাঁ, তাহলে ওইগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপর কি আছে, লগ আর স্কয়ার। লগ আর স্কয়ার তো বুঝেন, এসএসসি তো ছিল বীজগণিতে। আচ্ছা, তারপরে আমরা দেখি যেমন পানির বৈজ্ঞানিক নাম কি? H2 না? এটা কি এইভাবে লিখে? এইভাবে না, এই যে টুটা আছে, টুটাকে কি করে লগ আকারে লিখে, এই যে এইভাবে এইভাবে লিখে না? হ্যাঁ, তাহলে এরকম যদি লগ আকারে আমরা কিছু লিখতে চাই, তখন এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা লিখব। মনে করেন এই টুটাকে আমি করতে চাচ্ছি, টুটা সিলেক্ট করলাম, এটা দিলাম, তারপর কিন্তু এটা কিন্তু আমার লগ আকারে আর হবে না। আমি যদি লগ আকারে দিতে চাই, আবার এখানে ক্লিক করে যা লিখবো সব কি লগ আকারে করবো। তারপরে এখানে কি আছে, স্কয়ার। আমরা সাপোজ কিছু একটা লিখলাম, এটা উপরে স্কয়ার দিতে চাচ্ছি, এই যে এরকম যা লিখবো সব স্কয়ার আকারে হবে। তারপরে এটাতে দিলে আমরা লেখাটা কি এক এক করে সাইজ বড় হবে, এটাতে দিলে কি এক এক করে ছোট হবে। তারপরে এটাতে দিলে আমরা যে এটার কার্সরটা রাখতে দেখবেন কি লেখা আছে, টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি, মানে টেক্সট এর বিভিন্ন ডিজাইন। যে দেখেন এটা দিলে কি নিচের দিকে একটা শেড করছে, ছায়া মতো করছে, তাই না? এরকম যদি বিভিন্ন ডিজাইন করতে চান, এখানে আছে যেমন আউটলাইন। আউটলাইন মানে কি লেখাটার বাইরের অংশে আপনি একটা কালার দিতে চাচ্ছেন, ওই কালার কোন কালার দিতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে জাস্ট এখানে অনেকগুলো অপশন আছে, একটা একটা করে দেখে নিন। আর আমি আর এখানে আরেকটা আছে কি, এর সাথে একটা ইরেজারের মতো আছে না? একটা ক্লিয়ার অল ফরম্যাটিং, অর্থাৎ যতগুলো ফরম্যাট আমি এটাতে ইউজ করছি সবগুলো যদি আমি কেটে দিতে চাই, তখন এটাতে ক্লিক করলে কি আমার একদম প্রথমে যে অবস্থা ছিল ওই অবস্থা চলে যাবে। আচ্ছা, তারপর এখন আমি এটা সাপোজ ছোট আকার করে দিচ্ছি। আচ্ছা, লেখাটা সিলেক্ট করে এখানে আমরা যাচ্ছি,
এখানে কি আছে সেন্টেন্স কেস, সেন্টেন্স কেসে যদি ক্লিক করি তাহলে কি হয়েছে এসটা বড় হাতের হয়ে গেছে অটো। কারণ আমরা জানি কি প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম হাতের অক্ষরটা কি হয়, বড় হাতের অক্ষর হয়। এটা আমরা প্রথমে কি লিখছিলাম ছোট, বাট এখানে ফরম্যাটে যাওয়ার পরে কি অটো এটা নিয়ে নিয়েছি। তারপরে কি আছে লয়ার কেস, লয়ার কেসে দিলে কি সবগুলা লেটার কি ছোট হাতের হয়ে যাবে। তারপর আপার কেসে দিলে কি সবগুলা বড় হাতের। তারপর কি আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ওয়ার্ড এটাতে দিলে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম হাতের যে বর্ণটা আছে ওটা কি বড় হাতের হয়ে যাবে। তারপর একটা কি ডবল কেস, ডবল কেস দিলে কি প্রথম হাতেরটা প্রথমটা ছোট হবে, আর প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে ওয়ার্ড অক্ষর বর্ণটা আছে ওইটা ছোট হবে, বাকিগুলা কি বড় হাতের নিয়ে নিবে, স্মল আর ক্যাপিটাল, ঠিক আছে। আর আমরা জানি কি কন্ট্রোল জেড দিলে আমরা পূর্বের অবস্থায় যেতে পারি, এটা তো মনে আছে নাকি, এটা মনে রাখবেন। তারপরে এখানে কি আছে দেখেন, আমরা যদি কিছু লিস্ট আকারে লিখতে চাই, মনে করেন এটা আমি ক্লিক করলাম, জাস্ট একটা লিখলাম, এন্টার দিলে অটো আরেকটা কি জেনারেট হয়ে যাবে, যেমন সাপোজ 1 2 3, এভাবে যত আপনি ক্লিক করবেন তত কি এক এক করে বাড়তে থাকবে। এখন দেখেন আপনি চাচ্ছেন কি আপনার এই যে এখানে যে সিম্বল গুলো আছে এগুলো অন্যটা দিতে, এখানে ক্লিক করলে দেখেন এখানে আরো অনেকগুলো আছে, আপনার জাস্ট যেটা ভালো লাগে ওটাতে ক্লিক করলে হয়ে যাবে। লিস্ট আকারে এগুলা লিস্ট আইটেম বলা হয় আর কি, লিস্ট আকারে কিছু লিখতে চাইলে এরকম এগুলো দিতে পারেন। তারপর এগুলো যদি রিমুভ করতে চান আবার সিলেক্ট করে এখানে যাবেন, যার পরে এখানে নান একটা অপশন আছে, এই যে নান, নানে ক্লিক করলে কি সবগুলো চলে গেছে না। হ্যাঁ। তারপরে এখানে আছে কি এই যে 1 2 আকারে, নাম্বার আকারে, তারপরে কি এই যে রোমান সংখ্যা, তারপরে লেটার স্মল আছে ক্যাপিটাল আছে, যেটা আপনাদের ভালো লাগে ওটা দিতে পারবেন। এগুলো এমসিকিউ ক্ষেত্রেও দেওয়া হয়, এভাবে কি লিখে যেতে পারবেন। তারপরে এটা আছে, এটা আমাদের এগুলো কাজে লাগে না, জাস্ট নরমাল এগুলো। তারপরে এই যে এটা দিলে কি আমার একদম লেফট লেফটে থাকবে, এটা দিলে সেন্টারে চলে আসবে, পেজের সেন্টারে, ঠিক আছে। এটা দিলে রাইটে একদম চলে আসবে, এটা দিলে আমার কি লেফট রাইট উভয় দিকে সমান থাকবে। এখন কিন্তু লেখা কম, এই কারণে বোঝা যাচ্ছে না। যেমন আমরা যদি কিছু নেট থেকে কিছু লেখা নিয়ে আসি, দেখেন আমি অনেকগুলো লেখা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। লেখাগুলো সিলেক্ট করে দ্বারা বা এখানে ক্লিক করলে দেখেন এটাকে বলা প্যারাগ্রাফ, ঠিক আছে। এখানে ক্লিক করাতে এই যে লেফট অংশ এবং রাইট অংশ উভয় পাশ কি সমান না। আর এটাতে যদি আমরা ক্লিক করতাম তখন কি হইতো দেখেন লেফট রাইট কিন্তু সমান নাই, শুধু সেন্টার গুলা প্রত্যেকটা লাইন সেন্টারে নিয়ে আসছে। এটাতে দিলে কি আমার লেফট অংশ সমান রাইট অংশ সমান না, এটাতে দিলে রাইট অংশ সমান লেফট সমান না। আর এটাতে দিলে আমাদের উভয় পাশ সমান, এগুলো সিভি লেখার জন্য ইউজ হয়ে থাকে। তারপরে এখানে কি আছে লাইন হাইট, এটা একটা লাইন থেকে আরেকটা লাইনের হাইট দূরত্বটা, যদি কখনো এরকম লেখার সময় দেখা যায় এরকম কি বেশি গ্যাপ একটা সৃষ্টি হয়ে গেছে, তখন আমরা এখানে গিয়ে আমরা কি গ্যাপটা কমাই দেবো, তাহলে লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে বা ফেজের জায়গা হবে। এখন এই লেখাটা যদি আমরা আমরা জানি কি এগুলো দিয়ে তো লেফট রাইট সেন্টার এগুলো আমরা কি নিতে পারি, তাই না। এখন এইগুলো দিয়েও আমরা নিতে পারি, এক এক করে আস্তে আস্তে করে আমরা এখানে নিতে পারি, ঠিক আছে, চাইলে। আচ্ছা, তারপরে লেখা যদি আমরা কালার করতে চাই, মনে করেন লেখাটা এখন কি আছে ডিফল্ট ভাবে কি কালো আছে না, আমি যদি অন্য কালার দিতে চাই তখন এখান থেকে কোন কালারটা আমি দিতে চাচ্ছি ওই কালারটা সিলেক্ট করে নেবো আমরা এখান থেকে, সেটাতে ক্লিক করলে হয়ে যাবে। এখন আপনি দেখেন এখানে কিছু কালার আছে, মূল কালারে গেলে আরো অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনি আপনাদের মতো করে আপনাদের মতো করে কি কালার চুজ করতে পারবেন। আচ্ছা, অনেক জায়গায় আমরা দেখি না আপনার একটাতে দুই তিন রকমের কালার থাকে একটা লেখাতে, দেখছেন এরকম। হ্যাঁ, ওইটাকে কি বলা হয়, ওইটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ একের অধিক যে কালারটা। যেমন এটা সিলেক্ট করে আমরা ইয়েতে যাচ্ছি যে কালারে, এখানে যদি ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে না গ্রেডিয়েন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তারপরে এগুলো আসছে তাই না, মোর গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এখানে এই যে গ্রেডিয়েন্ট
ফিল নামে একটা অপশন আছে দেখছেন, যে এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে এই যে অপশনগুলো আছে, এখন আমরা কালার চয়েস করব, কি কি কালার আমরা দিতে চাচ্ছি। এখানে আমি এটা ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করে সাবমিট করে রেড দিলাম। এখানে আরেকটা নিয়ে আসি, এটা আমি ক্লিক করে এখানে একটা কালার দিতে চাচ্ছি, ইউলো কালার দিচ্ছি, এখানে একটা কালার দিচ্ছি। তাহলে আমি কয়টা, তিনটা কালার দিলাম, চাইলে আপনি আরো দিতে পারেন। জাস্ট আমি এটা কেটে দিতেছি। তাহলে দেখেন এটা কি তিনটা কালার নিয়ে নিছে না। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। আর যদি নরমালি ওয়ান কালার দিতে চাই, তাহলে আমরা এখান থেকে কি দিতে পারি, এখান থেকে যে কোনো একটা কালার চয়েস করে দেব, না হয় মোর কালারে গিয়ে এখান থেকে আমরা কাস্টমাইজ করে নেব একটা কালার। তারপরে যদি আমরা এটাতে ক্লিক করি, এটা কি করবে, আপনার লেখাটা যতটুকু আছে এটার ব্যাকগ্রাউন্ডে কি করবে, একটা কালার নিয়ে নিবে। আর এখানে একটা আছে, এটা কি করবে, আপনার লাইনের সম্পূর্ণ একটা লাইনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, ওই ব্যাকগ্রাউন্ড সরি ওই যে লাইন, এখান থেকে আমাদের মার্জিন কোথায়, এখানে না, এখানে শুরু এখানে শেষ, তাহলে মার্জিন সম্পূর্ণটা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবে। আচ্ছা, তারপরে এখানে একটা আছে আপনাদের কি, এখানে কিছু নাম্বার আমি লিখে নিই। এখানে দেখেন, এখানে আমি কিছু এলোমেলো সংখ্যা লিখছি না, আমি লেখাগুলো সিলেক্ট করলাম, করার পরে যে আমি এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে কি আমরা কি নিয়ে কাজ করবো, এখন এখানে তিনটা নিয়ে কাজ করতে, তিনটা অপশন নিয়ে কাজ করতে পারবেন, টেক্সট, নাম্বার, ডেট। আমরা নাম্বার নিয়ে কাজ করবো, এখন নাম্বার সিলেক্ট করলাম। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বুঝেন, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। তাহলে অ্যাসেন্ডিং আমি ক্লিক করলাম, দেখেন এখানে ছোট থেকে বড় ক্রমান্বয়ে অটো হয়ে গেছে না। আর আমরা যদি ডিসেন্ডিং এ ক্লিক করতাম, ডিসেন্ডিং এ ক্লিক করতাম, তখন কি হতো, একটা উল্টাটা হতো। এরকম যদি কখনো আপনাদের প্রয়োজন হয়, তখন ওই জায়গা থেকে এগুলা নিয়ে নিবেন। তারপরে এখানে একটা অপশন আছে, এটা জাস্ট আমরা যদি চাই প্রত্যেকটা লাইনের শেষে আমরা এরকম একটা চিহ্নটা দিতে চাই, তখন এটাতে ক্লিক করলে অটো জেনারেট হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে একটা অপশন আছে আমাদের বর্ডার, বর্ডার তো আমরা বুঝি, মনে করেন আমি এই লেখাটার ইয়াতে শুধু বর্ডার দিতে চাচ্ছি, তখন দেখেন বটম মানে কি নিচে, বটম বর্ডার, নিচে বর্ডার থাকবে, টপ বর্ডার দিলে উপর, টপ টপের উপরে থাকবে, লেফট রাইটে দিলে রাইটে, নো বর্ডার দিলে কোথাও বর্ডার না, অল বর্ডার দিলে কি চতুর্দিকে বর্ডার, আউটসাইড। আচ্ছা, আমি এই লেখাগুলো নিয়ে করি। অল বর্ডার দিলে কি প্রত্যেকটা বর্ডারের ক্রিয়েট হয়ে যাবে একটা টেবিলের মতো। আমরা সামনের দিকে যখন ইনসাইডে কাজ করবো, তখন ওই জায়গা টেবিল থাকবে, ওই জায়গা থেকে আমরা দেখতে পারবো। আউটসাইড বর্ডার দিলে কি চতুর্পাশে বর্ডার থাকবে, ইনসাইড দিলে ভিতরে। আর এটা কি ইনসাইড হরিজন্টাল বর্ডার ভিতরে, আর এটা হলো কি ভার্টিক্যাল দিতে পারো। আর এখানে কিন্তু ড্র টেবিল আছে, মানে চাইলে এখান থেকে টেবিল আমরা ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমরা এখান থেকে টেবিল ক্রিয়েট করবো না, আমরা নেক্সটে আমাদের এই যে এখানে টেবিল আছে, ওই জায়গা থেকে আমরা করবো। আর এখানে যে কাজগুলো আছে, এটা আমরা অলওয়েজ কি নরমালি রেখে কাজ করবো, এগুলো আমরা চেঞ্জ করবো না। যে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দিলে আমাদের ফন্ট সাইজ বা ইয়েগুলো কি এলোমেলো হয়ে যাবে, আমরা অলওয়েজ নরমালে থাকবে, এটা নরমালে রেখে কাজ করবো। আচ্ছা, আমি একটা কিছু লিখি এখানে, সাপোজ ফেনি লিখলাম। আচ্ছা, এখানে আমি কিছু লিখা লিখলাম, এখন এখানে ফাইন্ড একটা অপশন আছে, ঠিক আছে। ফাইন্ড মানে আমরা কি জানি, খোঁজা নাকি। তাহলে ফাইন্ডে আমি ক্লিক করলাম, বা শর্টকাট কি হলো কন্ট্রোল এফ। এখন এখানে আমি একটা ওয়ার্ড খুঁজতেছি, মনে করেন কোন একটা ওয়ার্ড আমি চাচ্ছি যে এখানে ওই ওয়ার্ডটা আছে কিনা, মনে করেন আমি লিখতেছি, মনে করেন ফেনি। এই দেখেন এখানে ফেনি কিন্তু আছে, কোথায় কোথায় আছে, এগুলা ডিরেক্ট কি সিলেক্ট হয়ে গেছে না।
তাহলে এরকম যদি আমরা কোথাও প্রয়োজন হয় যে এখানে এরকম একটা ওয়ার্ড আমরা খুঁজতে চাইতেছি যে ওই ওয়ার্ডটা আছে কিনা, ওইটার জন্য আমরা কি করবো, কন্ট্রোল এফ ইউজ করবো বা এখান থেকে ফাইন্ডে যাবো, গিয়ে এখানে লেখাটা লিখে সার্চ করলে এখানে কোথাও কোথাও আছে এগুলো কি চলে আসবে। তারপরে এখানে কি আছে, রিপ্লেস। রিপ্লেস মানে কি, পরিবর্তন, অর্থাৎ এটার পরিবর্তে ওইটা আমরা যদি চাই, মনে করেন কি ফেনী যে যে জায়গায় আছে ওইগুলো আমরা চেঞ্জ করব, যে ফেনীর জায়গায় আমরা ইউটিসি বা অন্য একটা কিছু লিখে দেবো। সাপোজ আমি ইউটিসি দিচ্ছি, ইউটিসি দিলাম, এখন রিপ্লেস দিলে কি একটা একটা করে রিপ্লেস হবে, আর রিপ্লেস অল দিলে কি একসাথে সবগুলা হয়ে যাবে। যেমন এটাতে ক্লিক করলাম, জাস্ট ওকে, ক্লোজ করে দিচ্ছি। এবার কন্ট্রোল এফ দিচ্ছি, দেখেন এই যে ইউটিসি কিন্তু হয়ে গেছে, দেখছেন এই ইউটিসি 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 ইউটিসি, ফেনি কিন্তু এখন নাই। তাহলে কন্ট্রোল এফ দিচ্ছি, এখন ফেনি লিখলে কি আসতেছে কোথাও, আসতেছে না। বাট আমি যদি ইউটিসি লিখি, তখন দেখেন যে যে জায়গায় কি ফেনি ছিল ওই জায়গায় কি ইউটিসি দেখাচ্ছে। তাহলে কি চেঞ্জ হয়ে গেছে না? তাহলে এরকম যদি চেঞ্জ করার প্রয়োজন হয় কখনো, এভাবে করে ফেলবেন যদি একসাথে অনেকগুলো চেঞ্জ করার প্রয়োজন হয়। তারপরে কি আছে, সিলেক্ট। অল সিলেক্ট দিলে কি সবগুলা সিলেক্ট হবে, অবজেক্ট সিলেক্ট হলে একটা একটা করে সিলেক্ট। বাট আমরা এখান থেকে এসে করতে হবে না, আমরা শর্টকাট গুলো ইউজ করবো। আমরা জানি কি অল সিলেক্টের জন্য শর্টকাট কি, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট, কন্ট্রোল এ দিলে কি অল সিলেক্ট। আর মাউসের কার্সর এভাবে ক্লিক করলে কি যতটুকু সিলেক্ট করতে চাচ্ছি ততটুকু সিলেক্ট, তারপর ডিলিট বা যাই করতে চাই আমরা করতে পারবো। তাহলে বুঝছেন?